প্রিয় দর্শক, জানা অজানার ১৫তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। যথারীতি আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই আমাদের সমসাময়িক অর্থাৎ গত এক সপ্তাহে ঘটা বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো উল্লেখযোগ্য সেগুলোর বিশ্লেষণ করবেন। আপনারা যার যার জায়গা থেকে মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্যগুলো আমরা পড়ে দেখার চেষ্টা করব এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও জানাবেন, শেয়ার করতে পারেন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় সাইফুল আমিন ভাই, আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে বেশ কয়েকটি ইন্টারেস্টিং ঘটনা দেখতে পাই। তার মধ্যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তারেক জিয়া, তিনি চিরাচরিত যে ইতিহাস বিকৃতি একের পর এক টেনে টুনে জিয়াউর রহমানকে শ্রেষ্ঠ, পারলে তো জিয়াউর রহমানকে মানে বঙ্গবন্ধু বলে কেউ এক্সিস্টই করে না তার ভাবসাব দেখলে মনে হয়। সর্বশেষ তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যিনি কিনা 1976 সালে নভেম্বরে তিনি মারা গেছেন, সেই ব্যক্তি নাকি 1979 সালে তার বাবা জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে বলছে যে দিলাম তোমার একটা কিছু। এটা কি মূর্খামি, নাকি তার অজ্ঞতা, নাকি বাটপারি, নাকি তার টিমের সম্মিলিত এই যে ইতিহাস বিকৃতির একটা চেষ্টা? কি মনে হয় আপনার? আমি যেটা মনে করি যে প্রথমত এটা যদি আপনি স্বাভাবিক দৃষ্টিতে দেখতে চান সেটা হলো এটা ওনার টিমের ভুল। মানে যারা তাকে এই নোটগুলি দিয়েছেন, বক্তৃতার নোটগুলি যায়, আপনি জানেন যে একজন প্রধানমন্ত্রীর বক্তৃতা একজন স্পিচ রাইটার থাকেন, আবার ওনার যারা অ্যাডভাইজার আছেন, ওনার যে পিএস আছেন, ওনার যে সেক্রেটারি আছেন, তারা সবাই মিলে ওনাকে নোটস দিয়ে থাকেন যখন উনি এরকম বক্তৃতা দেন। লিখিত বক্তৃতা একরকম, আর বলে যে আপনি এক্সটেম্পো দেওয়া আরেক রকম। এক্সটেম্পো যখন দেয় তখন কিন্তু তাকে নোটসগুলি দেওয়া হয়। আমার ধারণা তারেক রহমান এমনিতেই ইতিহাস বিকৃতিতে পারঙ্গম, উনি ইতিহাস বিকৃতি, কিন্তু আমি ভালো চোখে দেখতে চাই প্রথমে, তারপর দ্বিতীয়টা যাব যে উনি ভুল করেছেন, যে ওনাকে যে নোটগুলি দিয়েছেন, যারা দিয়েছেন তারা নোটগুলি ভুল দিয়েছেন। যে আব্দুল হামিদ খান ভাসানী জিয়া রহমানের হাতে ধানের শীষের প্রতীক উঠিয়ে দিয়েছেন। এইটা আমার মনে হয় সুনির্দিষ্ট কোনো নোট না থাকলে উনি এইভাবে বলার কথা না। আরেকটা হলো, হ্যাঁ, ওনার অতীত ইতিহাস কিন্তু ইতিহাস বিকৃতির বহুত আছে। যেমন আমি এই তো মানে গত বছরই শেষের দিকে যখন ওনারা একটা অনুষ্ঠানে কথা বলছিলেন লন্ডনে, সেখানে একজন বক্তা, ওনারই দলের একজন বক্তা বলছিলেন যে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। উনি সঙ্গে সঙ্গে সে ডায়াস থেকেই সেই ভদ্রলোককে তার বক্তৃতা থামিয়ে দিয়েছিলেন, থামিয়ে দিয়ে বলছেন যে ৩,০০০ কত যেন বললো, ৩ লাখ বা এরকম কিছু একটা বলেছেন, যে ৩০ লাখ না ৩ লাখ বলতে। তখন ওই ভদ্রলোক কিন্তু ইয়ে করছিলেন না, মানে একবার ফাম্বলিং করছিলেন এবং হেজিটেট করতেছিলেন ওই তথ্যটা দেওয়ার জন্য। শেষ পর্যন্ত উনি বাধ্য করেছেন, ওই মঞ্চের মধ্যে থেকেই উনি ওই ভদ্রলোককে বাধ্য করেছেন ৩ লাখ বলতে। সো তার ইচ্ছাকৃত ইতিহাস বিকৃতির একটা টেন্ডেন্সি তার আছে। এবং তিনি যেহেতু বিএনপির রাজনীতি করেন, উনি জিয়াউর রহমানকে উনি লম্বা করতে চাইবেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর চাইতেও লম্বা ছিলেন, জিয়াউর রহমান 5.5 ফিট ছিলেন বা কোনো বঙ্গবন্ধু 6 ফিট ছিলেন। বলার চেষ্টা করবেন হয়তো তিনি জিয়াউর রহমান 6.5 ফিট ছিলেন, এটা বলার চেষ্টা কবে না করবেন। বলে ফেলেন জিয়াউর রহমান শুধু মেট্রিক পাস না, তিনি একদম পিএইচডি করে ফেলছেন। না, সেটা অনেক কিছুই বলতে পারেন। এখন তো জিয়াউর রহমান মারা গেছেন, তারে নিয়ে আসলে কথা বলাটা আমাদের ঠিক না, কিন্তু কথা হলো যে তার ছেলে এগুলো করছে, সেটা করতে গিয়ে যদি এমন কিছু করে বসে যেটা ব্লান্ডার, তখন আপনি কি মনে করবেন? এটা তো ইতিহাস বিকৃতি যদি উনি নিজে করে থাকেন, এটা শুধু ব্লান্ডার না, উনি নিজের ক্যারিয়ারের মধ্যে স্পট লাগিয়েছেন যে উনি এরকম একটা ডাহা মিথ্যে কথা বলেছেন। একজন প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলার কোনো সুযোগ নাই। তিনি অল্টারনেটিভ ট্রুথ বলে, যেটা ট্রাম্প সাহেব পৃথিবীতে চালু করেছেন, যে অল্টারনেটিভ ট্রুথ, যে আসাদ যে চোখে দেখে, সাইফুল আমিন যে চোখে দেখে, সেই চোখের চাইতে ট্রাম্প মিয়া আরেকটু ভিন্ন চোখে দেখে, আরেকজন আরেকটু ভিন্ন চোখে দেখে, মানে অল্টারনেটিভ রিয়ালিটি যেটাকে বলে। তো সে অল্টারনেটিভ রিয়ালিটি উনি করতে পারতেন, এটা কিন্তু ওনার সুযোগ আছে, কিন্তু তা না করে উনি মিথ্যাচার করছেন। সেটা খুব দুঃখজনক এবং খুব এবং এটা যদি ওনার টিমের কেউ করে থাকেন, সেই টিমের সদস্যের চাকরি থাকা উচিত না, কারণ তাকে মানে আগামী ধরেন বড় একটা সময় ধরে এই জন্য ক্রিটিসিজম সহ্য করতে হবে যে উনি একটা মিথ্যাচার করেছেন। সাইফুল আলম ভাই, এবার একটা প্রশ্ন, মানে তিনি তো ভুল যদি করেও থাকেন, মানে অনেক সময় স্লিপ অফ টাং, অনেক অজুহাত দেওয়া যায়, তো তিনি দুঃখ প্রকাশ করলেন না কেন এই বক্তব্যটার জন্য? মানে নাকি বাংলাদেশে দুঃখ প্রকাশ করবে না, মানে যা মিথ্যাচার, যা গার্বেজ আছে সব ছড়াই যাবে, কিন্তু কোনো দুঃখ প্রকাশ করার কোনো বাংলাদেশে তো উল্লেখ দুঃখ থাকবে না? প্রকাশ করার কোনো কালচার নাই।
কালচার নাই। আমাদের কেউ স্বীকার করতে চান না। আপনি দেখেন শুধু তাই কি আপনি আগের রেজিম এরকম রেজিমে আপনি দেখবেন একটা জিনিস যে বিশেষ করে পত্রিকায় সে আসাদ নূর সম্পর্কে, আসাদ নূর একটা দায়িত্বে আছে, আসাদ নূর সম্পর্কে তার দেখা হলো আসাদ নূর ওই দায়িত্বে এই অবহেলা করেছেন, সে ধরেন একটা রিপোর্ট হইলো, ইমিডিয়েটলি রাষ্ট্রের টপ র্যাঙ্কিং যিনি আসাদ নূরের বস, তিনি কিন্তু আসাদ নূরের পক্ষে গিয়ে কি করবেন না, আসাদ নূর কোনো ভুল করে নাই, আসাদ নূর ঠিক করেছে, আসাদ নূর এই করছে, আসাদ নূরকে এমনভাবে উনি মাথার মধ্যে উঠানোর চেষ্টা করবেন যে আসাদ নূর কোনো ভুল করতে পারে, কারণ ওনার মনে হয় আসাদ নূর ভুল করলে ওনার ভুল হয়ে গেছে। বিষয়টা এরকম না, ভুলটা কিন্তু ভুলই, তাই না? একজন তো ভুল করতেই পারে, ওনার কোনো স্টাফ ভুল করতে পারে, উনি নিজে ভুল করতে পারেন। এই জন্য তো উনি ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, উনি বলতে পারেন যে এটা আসলে ত্রুটি হয়েছে, যে কোনো একটা তথ্যের ত্রুটি হয়েছে, বলতে পারতেন। কিন্তু আমাদের কালচারে এটা নাই আসাদ। আমাদের কোনো সরকার প্রধান এই পর্যন্ত ভুল তথ্য দিয়ে কিন্তু স্বীকার করেন না যে উনি ভুল তথ্য দেন, কোনো সরকার প্রধান না, কোনো কেউ না এখন পর্যন্ত একটাও আপনি বলতে পারবেন না কেউ বলেছে যে আমি ওই দিন যে বক্তব্যটা দিয়েছিলাম এটা ঠিক না, এটা বলে নাই। বরং ওইটাকে আরো প্রতিষ্ঠা করার জন্য যত লড়াই দরকার, যত ইনস্ট্রুমেন্ট দরকার, দরকার ইম্পোর্টেড ইনস্ট্রুমেন্ট পর্যন্ত ব্যবহার করবে। হ্যাঁ, যে ইম্পোর্টেড জিনিস পর্যন্ত হুম, তারা ব্যবহার করবে, কিন্তু তারপরে স্বীকার করবে না। এটা আমাদের জাতিগত একটা সমস্যা, আমাদের বলতে পারেন যে কালচারাল সমস্যা। জি। সাইফুল ভাই, এবার তারেক জিয়ার প্রসঙ্গে আরেকটি আমার কৌতূহল রয়েছে। তিনি কি আন্তর্জাতিকভাবে ভিক্ষা করা শুরু করেছেন? লক্ষণ টক্ষণ তো তাই বলছে, পত্রিকা তো তাই বলছে। আহ, আপনি যদি ধরেন যেই পরশুদিনই তো, হ্যাঁ পরশুদিন তিনি যে আহ, একটা কনফারেন্সে জয়েন করেছিলেন, সেখানে জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক দেশের প্রধানমন্ত্রী, আমি কনফারেন্সের নাম এই মুহূর্তে বলতে পারছি না, বাট কনফারেন্সের একটা নাম আছে, সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছিল, আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে। তো সেখানে জাপানের প্রধানমন্ত্রী ছিল, উনি বোধহয় জানতেন যে জাপান কিন্তু একটা ঘোষণা করেছে যে এই যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলে, তারা জাপান কিন্তু একটা সহযোগিতার একটা ফান্ড তৈরি করেছে। আমার ধারণা জাপানের প্রধানমন্ত্রী এই ফান্ড তৈরি করেছে, এটা শুনতে পেয়ে, যেটা আমার হাঞ্চ, উনি জেনেছেন, জেনেই কিন্তু উনি এই সবার আগেই ওরা বোধ হয় 25 বিলিয়ন বা এরকম কিছু একটা ফান্ড তৈরি করেছে এই অঞ্চলের, মানে এই সব অঞ্চলে যারা আছে তাদেরকে সহায়তা করার জন্য। তো উনি বোধহয় প্রথমেই চিন্তা করছেন যে লিস্টে প্রথমেই নামটা উঠিয়ে ফেলি, এই জন্যই উনি দাম করে $2 বিলিয়ন চেয়ে বসছেন। তো এটা কিন্তু আমাদের ইতিহাসের কোথাও এরকম আমি কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, আমি অনেক ঘাটাঘাটির চেষ্টা করেছি যে কোনো সরকার প্রধান এরকম প্রকাশ্যে আহ, ইয়ে করেছে কিনা, যে এমনি দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু অ্যাপিল করেছিলেন সারা দুনিয়ার কাছে যে বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে, সো কিন্তু এরকম কোন একটা কনফারেন্সে গিয়ে যায় জাস্ট ওপেনলি বলা যে আমাকে $2 বিলিয়ন দেন, হ্যাঁ, এটা আমি কখনো শুনি না। আমাদের এরশাদ সবচেয়ে ভিক্ষুক একটা রাষ্ট্রপতি ছিল, সে প্যারিসাইড কনসোর্শিয়াম থেকে শুরু করে সব জায়গায় সে ভিক্ষার জন্য মানে আলাদা টিম পাঠাইতো, এবং এরশাদ ভিক্ষার জন্য ইয়ে ছিল যে সৌদি আরব বা মিডল ইস্টের কাছে ভিক্ষা চাওয়ার জন্য, ইরাকের কাছে ভিক্ষা চাওয়ার জন্য বিখ্যাত ছিল। সো এবং এই ইরাকের কাছে ভিক্ষা যেন ঠিকমতো পাওয়া যায় এই জন্য মাওলানা কি যেন ওনার নাম, ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা কি যেন, তাকে উনি মন্ত্রীবন্ত করছিলেন। হ্যাঁ, এই যে এখন ইনকিলাবের যিনি সম্পাদক তার বাবা মাওলানা মান্নান, তাকে ধর্মমন্ত্রী বন্ত করছেন, যাতে আচ্ছা, ইরাক পত্রিকা এইসব ইনকালাব। জায়গা থেকে, হ্যাঁ ইনকিলাব, এবং এদের এখান থেকে যেন টাকা পাওয়া যায় এই জন্য উনি করছিলেন। যে এরকম এরশাদের এই ধরনের ইতিহাস আছে, রেকর্ড আছে যে এরশাদ এই ধরনের কাজ করেছেন। তিনি প্যারিসেট কনসোর্শিয়াম বললো এখানে সাইড লাইনে এইটা চাওয়া, বন্যা হইলেই টাকা চাওয়া, এটা উনি করেছেন, কিন্তু কোনোদিন নিজের মুখে কিন্তু বলেন নাই। তিনি কিন্তু তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন, তিনি অন্যান্য লোককে ব্যবহার করেছেন, যেমন বললাম না মাওলানা মান্নানকে ব্যবহার করেছেন। তো কিন্তু এই প্রথম আমি দেখলাম যে একজন সরকার প্রধান একটা মিটিং এর মধ্যে যায়, অল অফ এ সাডেন তার প্রয়োজন হচ্ছে $2 বিলিয়ন, তার দরকার, উনি সাহায্য চায় বসলেন। আমি আনপ্রেসিডেন্টেড, এটা কখনো আর অন্যান্য পৃথিবীতেও এরকম উদাহরণ আছে কিনা আমি জানি না, যে এইভাবে একটা ইয়েতে যায় যে আমরা এটা আহ, শেহবাজ শরীফ এরকম চাইতে হতো বলে, যদিও এরকম প্রকাশ্যে চান নাই, কিন্তু উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন যে আমি যেখানে যাই সেখানে আমাকে ভিক্ষুক মনে করে। যে বিশেষ করে উনি সৌদি আরবের উদাহরণ দিতে গিয়ে বলছেন যে ওরা গেলে জিজ্ঞেস করে তোমার তোমার কি জন্য তুমি আসছো, কত টাকা তোমার লাগবে, মানে ওরা আর আমাকে কোনো এবং এমনও বলছেন যে আমি এবং আসিফ মনির দুজনে পাকিস্তানের জন্য ভিক্ষা চাইতে যাইতে আমরা ক্লান্ত হয়ে গেছি, এখন সেই ভিক্ষাবৃত্তিতে আমাদের তারেক রহমানও জয়েন করছেন। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ আমাদের প্রধানমন্ত্রী এটা বুঝে হোক না বুঝে হোক এটা করেছেন, সেটা না করলেও পারতেন। উনি কিন্তু ওনার ইয়ারডি আছে,
ইকোনমিক রিলেশনস ডিপার্টমেন্ট বা এক্সটার্নাল রিলেশনস ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু অলরেডি সারা দুনিয়াতে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে আমাদের উন্নয়ন সহযোগী আছে তাদের কাছ থেকে কিন্তু অলরেডি সাহায্য চাচ্ছে। কি কারণে সাহায্য চাচ্ছে? এটা আমাদের জ্বালানি তেল যে কেনা হচ্ছে, এটাতে যে বাড়তি যে খরচটা যাবে, যে এখন ইম্পোর্টের বা গেছে, হ্যাঁ, সেটা অলমোস্ট 34,000 crore টাকা, বা অলমোস্ট এটা ধরেন বলা হচ্ছে যে $2 বিলিয়ন মতো, হ্যাঁ, বা এবং আরো একটা টাকা আছে, সেটা হলো যে অলরেডি যে ভর্তুকিটা, বা সরি, এরপরে যদি দাম বাড়ে, দাম বাড়লে কি ধরনের ভর্তুকি আরো বাড়ে কিনা, হুম, মানে বাংলাদেশের বাজেটে আপনার প্রত্যেক হুম, বছর ভর্তুকির জন্য একটা টাকা বরাদ্দ থাকে। সে ধরেন $5,000 টাকা বরাদ্দ আছে বাংলাদেশের বাজেটে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দেখা গেল যে না, আমার $7,000 খরচ হয়ে গেছে। তো $7,000, বাকি $2,000 কোথায় পাওয়া যাবে? তো বাকি $2,000 সাধারণত ওয়ার্ল্ড ব্যাংক, IMF এদের কাছ থেকে চেয়ে ওই ভর্তুকিটা, ওইখানে যে ঘাটতিটা ওটা মেটানো হয়। তো সেটার জন্য কিন্তু আমাদের ERD অলরেডি কিন্তু সারা ইয়েতে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাপান, যারা উন্নয়ন সহযোগী আছে সবার কাছে চিঠি দিয়েছে যে আমাদের এত টাকা দরকার, যে আমাদের বাড়তি যে জ্বালানি খরচ, জ্বালানি কেনার জন্য যে বাড়তি খরচটা হবে, সেটা এত হাজার কোটি টাকা, 44 বা 34,000 কোটি টাকা, সেটার পরিমাণ হলো $2 বিলিয়ন। তো এই $2 বিলিয়ন জন্য অলরেডি বিকাশ শুরু হয়েছে। এদিকে আবার দেখেন, আপনার অর্থমন্ত্রী তিনি এই যে 13 থেকে এই 16 পর্যন্ত বোধহয় ওয়ার্ল্ড ব্যাংকের যে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর যে কনফারেন্স চলতেছে ওখানে উনি সাইডলাইনে কিন্তু আবার $2 বিলিয়ন চেয়েছেন। আবার উনি আর কি বলে বাজেট সহায়তা চেয়েছেন। উনি কিন্তু সাইডলাইনে IMF এর সাথে মিটিং করছেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিং করছেন, উনিও কিন্তু চেয়েছেন। তো এইটা কিন্তু ফর্মাল সেক্টর, এগুলো কিন্তু চায়, এটাই এইভাবেই চাওয়া হয়। কিন্তু তারেক রহমানের এই চাওয়াটা কিন্তু এটা একটা মানে অবিশ্বাস্য একটা ঘটনা, যে প্রধানমন্ত্রী নিজে দাঁড়ায়, তার অর্থমন্ত্রী তো চাচ্ছে, বিভিন্ন জায়গায় সাহায্য চাচ্ছে, ERD চাচ্ছে, সবাই মিলে চেষ্টা করতেছে যে এই টাকাটা আমাদের বাড়তি যে খরচটা আছে, সেই খরচটা তারা জোগাড় করতে হবে যে কোনোভাবে, এটা তো আসলে করতে হবে, নাহলে তো উপায় নেই। বাংলাদেশের রাজস্ব খাতে এত আয় নাই যে এটা মেটাইতে পারে, এটা কোনো সরকার এটা করতে পারবে না। এই বাড়তি খাত যখন হয় তখন কিন্তু এরকম ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কাছ থেকে ঋণ নিতে হয় বা নেয় আর কি। আর হুম। আমাদের ট্র্যাক রেকর্ড ভালো, ওয়ার্ল্ড ব্যাংক IMF আমাদেরকে ঋণ দেয়, সো এটা তো সমস্যা না। কিন্তু কথা হচ্ছে যে যেখানে এরকম একটা ফর্মালি চাওয়া হচ্ছে $3 বিলিয়ন, মানে বাজেট সহায়তার জন্য $1 বিলিয়ন, আবার $2 বিলিয়ন হলো আমাদের জ্বালানি খাতের জন্য, প্লাস হলো যে IMF এর যে কিস্তিটা আছে সেই কিস্তিটা ছাড়ের জন্য চেষ্টা করতেছে। এখন এই চেষ্টার মধ্যে ওনার এই চাওয়াটা, মানে আপনি যেটা উল্লেখ করছেন যে এটা আনপ্রেসিডেন্টেড এবং কখনো আমরা এটা দেখিনি। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। এবার আমি শুরু করছি মহান জামাল নামে, যিনি আমাদের একের পর এক বোকা বানিয়ে যাচ্ছেন যেভাবে। তো তাকে দিয়ে এই বাটপার গ্যাংদের শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে সাইফুল ভাই একটা বক্তব্যে তিনি বলছেন, ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন, মাহাতির মোহাম্মদ ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন। মানে এরা মিথ্যাচারকে আন্তর্জাতিক মহলে নিয়ে গেছে, এবং তার অনুসারীরা দেখেন দাবি করেছে মাহাতির মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যাই হোক, তাদের কর্মীরা দেখুন প্রথম আঘাত করেন জামায়াতের কর্মী কার উপরে? কুষ্টিয়ার শামীম, বাবা জাহাঙ্গীর শামীম, তার আস্তানা গুড়িয়ে দেওয়া, তাকে হত্যা করা, আস্তানা বলা হয় যদিও তার এটা মাজার বলতে পারি আমরা। তিনি একজন সুফি সাধক বা ওইরকম একজন উদারপন্থী মুসলমান আমরা বলতে পারি। এখন তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছিল, সেই গুজবের বলা হয়েছে যে কোরআন অবমাননা করেছেন। আমরা যদি অল্প একটু দেখি সাইফুল ভাই, তাহলে দুধ কা দুধ পানি কা পানি এখানে পরিষ্কার হয় যে তিনি আসলে তার এই বক্তব্যে কি বলেছেন। মৌলানি তখন বলতো তুমি ওটা সংরক্ষণ করা সিরিয়াল, তখন বলছো তুমি কাগজে কোরআনের কথা বলছো, মৌলা আলী দেবন্ত কিতাব, তাহলে এইবার বোঝা গেল কিতাব কি আর কোরআন কি। সমাজে একটু প্রচলন নেই বাবা, কোরআনে কিতাব, কিতাবই কোরআন। তাই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম ওইটাই কিতাব, যালিকাল অর্থ ওইটা। প্রত্যেকটা কোরআনের তাফসীর শুধুমাত্র কালান্দার বাবা জাহাঙ্গীর সদরদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম যারা কোরআনের অনুবাদ লিখেছে, তাফসির লিখেছে, তাদের কথা বলছেন কিন্তু বাবা জাহাঙ্গীর আর তার ওস্তাদের কথা বললেন। এরা আমরা ছাড়া প্রায় অনেকেই লিখেছেন। তারপরের মন্তব্যটা নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে। অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ।
তো সুতরাং কোরআন পড়লে তো হবে না। এই কোরআন যারা পড়তেছে, এই কোরআনের দোহাই দিয়ে হাফেজ হচ্ছে, এই কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের ওই যে কি বলে এক কোরআন খতম করে নিচ্ছে। কোরআন তো তা বলে না, খতম শিখায় নাই, হাফেজ শিখায় নাই। কোরআন বলছে কোরআন পড়ো, উপলব্ধি করো, গবেষণা করো, সেই মোতাবেক চলো। আমাদের সমাজে আছে বাংলা কোরআনের রিসার্চ আমরা করি, কখনো কি পড়ার জন্য কাউকে বলি শুদ্ধ করে পড়ো, আরে বেটা শুদ্ধ করে পড়ে আরবি জানতে পারবো, তাতে আমার লাভ হবে। আমার তো নিয়মগুলো জানা দরকার, কি বলছে সেটা আদেশ আছে না নিষেধ আছে সেটা উপলব্ধি করার দরকার। সাইফুল ভাই, এখানে কিন্তু তিনি কোরআনকে উপলব্ধি করার কথা বলেছেন, অনুবাদ পড়ে বোঝার কথা বলেছেন, এবং যারা এটাকে বিক্রি করে খায় তাদেরকে তিনি বলেছেন এরা যারা বিক্রি করে, যারা মুখস্থ করে, এরা হচ্ছে মূর্খ। তো এই জিনিসটাকে দেখুন, তিনি বলেছেন যে ওই যে অনুবাদ যারা লিখেছে, তাফসির যারা লিখেছে, মানে তিনি বাংলাদেশের এই ধর্ম ব্যবসায়ীদের কথা বুঝিয়েছেন। এবং এই ধর্ম ব্যবসার মধ্যে অন্যতম জামাত ইসলাম, দেখুন তারা প্রথম আঘাত করেন জামাত কর্মী হামলার পর থেকে তিনি পলাতক মামলা, এবং ওই এলাকায় কুষ্টিয়া কিন্তু বলেছিল উপরওয়ালা হচ্ছে আমির হামজা। তো এই জামাত ইসলামীর দ্বারা একজন ব্যক্তি বলির শিকার হলেন। বাংলাদেশে এরকম ঘটনাগুলো আমাদের অবাক করে, এবং ইনি যে আসলে কোনো ধর্মের প্রতি বিদ্বেষ ছড়েন না তার একটা উদাহরণ দেখুন। হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা এসে কিন্তু তার সামনে তাকে কেন্দ্র করে তাদের প্রার্থনা করছেন, অর্থাৎ তিনি তার দরবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেতে পারে। দেখুন, জয় জয় ভগবান শ্রী স্বামী মহারাজের। তো এই যে উদারতা, আমরা জানি শাহজালালের মাজারে সকল ধর্মের মানুষ যেতে পারেন। তো এই উদারতার জায়গায় বাধা দেয় কারা? ধর্ম ব্যবসায়ী, যারা ঘৃণা ছড়ায়। উদারপন্থী মুসলমানরা এই বাংলাদেশে সংখ্যাগুরু, কিন্তু তাদেরকে একের পরে এক এইভাবে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে এই বাটপার মিথ্যাচারকারীরা এটা করে। তো আপনার এই বিষয়ে মন্তব্য কি ভাইয়া? এই জামাত ইসলামের ব্যাপারে কি তারেক জিয়া বা বিএনপি সরকার কোনো ব্যবস্থা নেবে না? তারেক জিয়া তো বলেছিলেন এই বাংলাদেশে সবাই থাকবে, আস্তিক নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, আদিবাসী সবাই থাকবে। তো সেখানে এটা তো এটা অবশ্যই তারেক রহমানের বক্তব্যের সাথে যায় না। উনি যা বলেছেন তার একটা বিপরীত ঘটনা। কিন্তু মানে সাইফুল ভাই সকাল থেকে যে ওত পেতে বসেছিল তার আস্তানার, তার বাড়ির চতুর্দিকে, এবং তারা দুপুরবেলা যে হামলা করেছে, তো প্রশাসন কি করলো? জি, প্রশাসন প্রথমে আপনি পুরো ঘটনা প্রবাহের মধ্যে আপনি আসেন, যদি সবচেয়ে আশ্চর্যজনক হলো যে উনি কথা বলতে চেয়েছেন। আমি জায়গাগুলোতে আসি যে উনি বলছেন যে যারা আমার বিরোধিতা করে তাদের সাথে আমি কথা বলতে চাই। ওনার প্রকাশ্য ইয়ে ছিল, এবং ওনার যে খাদেম ছিলেন, খাদেমকে উনি বলছেন যে আমি তাদের সাথে কথা বলতে চাই। এবং তিনি অপেক্ষা এক পর্যায়ে যখন অনেক লোকজন দাও ছেনি এগুলো নিয়ে আসছে, তখন ওনার খাদেম এবং অন্যান্যরা ওনাকে নিরাপদে সরে যেতে বলছেন। দেখেন, একদম এটা হলো নিরাপদে সরে, কিন্তু উনি সরতে চান নাই। উনি বলছেন না, আমি তাদের সাথে কথা বলতে চাই। এবং কথা বলতে চাওয়াটাই কিন্তু ওনার জন্য কাল হয়েছে। ওরা ওনার সাথে কোনো কথা বলার ওনাকে সুযোগ দেয়নি। ওনাকে প্রথম যেই কোপানো শুরু করছেন। এবং এই যে এই নৃশংসতা এখানে জামাত, শিবির, বিএনপি, অমুক, আওয়ামী লীগ, এখানে যদি এইভাবে ভাগ না করেও আপনি জাস্ট দেখেন একজন হিউম্যান বিইং, একজন মানুষ, তিনি ধরেন আসাদ নূর তারপর প্রচন্ড ক্ষিপ্ত, তিনি জানেন আসাদ নূর তাকে কোপাতে পারেন, তিনি জানেন, বাট তিনি কত কারেজিয়াস ছিলেন যে আসাদ নূরের সামনে উনি হাজির হতে চেয়েছেন, যে আসাদ নূর আমার কোপাইতে পারে, সে জানে যে কোপাইতে পারে, এবং তার লোকেরা বলছে যে তাকে মারার জন্যই তারা আসতেছে, কিন্তু তিনি কিন্তু সাহসের সাথে বলছেন যে আমি কথা বলছি, কারণ তার মনটা নিষ্কলুষ ছিল, তার মনের মধ্যে কোনো দোষ ছিল না, যে কারণে তিনি এই সাহসটা করেছেন। কিন্তু সাহস অনেক সময় বিফলে যায়। এবং কারণ কি, সমাজের যে খারাপ লোকগুলো আছে, এই খারাপগুলো সমাজের সাহসী লোকগুলোকে থাকতে দিতে চায় না, তো যে কারণে তার উপরে এই হামলা। এটা এখন আসেন, এটা হলো আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি, কিন্তু এখানে আসেন, এখানে যখন রাজনৈতিক এজেন্ডা থাকে তখন তো এটা আরো ডেঞ্জারাস। এই রাজনৈতিক এজেন্ডা যখন একটা মানুষ, তারা যখন মনে করে এই মানুষটা তাদের প্রতিদ্বন্দ্বী, এই মানুষটার কারণে তারা তাদের মতবাদ প্রচার করতে পারতেছে না, তারা তাদের বেহেশতের টিকিট বিক্রি করতে পারতেছে না, তখন তারা কি করবে? তখন তারা লোকটার গায়ের উপরেই তো হাত উঠাবে। এবং জামাত তাই করেছে। আপনি জানেন 19 জন
19 জন চিহ্নিত হয়েছে। এই শামীমের বড় ভাই মামলা করেছেন, শামীমের বড় ভাই মামলা করে বলছেন উনি চিহ্নিত করে দিয়েছেন যে এরা হামলা করেছে, এবং পুলিশও চিহ্নিত করেছে, পুলিশও বলছে হ্যাঁ এরাই করেছে, ওরা পুলিশ কনফার্ম, কিন্তু পুলিশ ধরতে পারছে না। পুলিশে যখন জিজ্ঞেস করা হচ্ছে পুলিশ বলে যে আমরা পাচ্ছি না তাদেরকে। অথচ তা অনেক শোনা যাচ্ছে যে তারা নাকি বেশ কয়েকজন যারা হামলাকারীদের 150 জনের মধ্যে বেশ কিছুজন যাদের চিহ্নিত করা হয়নি, যাদেরকে বিরুদ্ধে মামলা হয়নি, এরকম অনেকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, অনেক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু কাউকে এখন পর্যন্ত অ্যারেস্ট করে না। অথচ যদি এই ঘটনাটাই যদি অন্য কোনো সে ধরেন কি বলে এটা বিএনপি ধরেন আপনি ইয়ের বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে এই যে কি বলে কি প্রধান যেন কি প্রধান তাকে বলছে যে ওরে কোলাঙ্গার সন্তান, আপনি তার বাড়ির সামনে যে মব হচ্ছে না, পুলিশ যা ধরে নিয়ে আসছে না, তাইলে এই লোকটার তারেক রহমান এবং এই ভদ্রলোকের এই পীরের মধ্যে পার্থক্যটি মানুষ হিসাবে, তারেক রহমান প্রধানমন্ত্রী, অবশ্যই তিনি অনেক বড় মাপের মানুষ, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার নিরাপত্তা, ওনাকে কেউ খারাপ কটূক্তি করলে অবশ্যই তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরেকজন নাগরিকের জন্য 4 দিনও ব্যবস্থা নিতে পারবে না, 3 দিনেও ব্যবস্থা নিতে পারবে না, এটা কি হয়? এই জিনিসটাই আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা আইনের শাসনের কথা বলি, আমার নিজের জন্য আমার আইনের শাসনটা খুব জরুরি আমার নিজের জন্য, কিন্তু যখন আসাদের আইনের শাসনের প্রয়োজন হয় তখন কিন্তু আমি আর সেটা সাপোর্ট করি না, সেটা পাবলিক হোক আর সরকারি হোক। এখানে তারেক রহমান একা না, এখানে তারেক রহমান, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তারই তো এটা উদ্যোগ, এটা তারেক রহমানের কাছে না, যে স্বরাষ্ট্রমন্ত্রী তো উদ্যোগ, এই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মবের বিরুদ্ধে প্রথম দিনে সে কথা বলছেন। তাহলে এই যে 150 জন লোক এসে মব করে একটা লোককে মেরে ফেললো, বাদ দেন, পীর একজন মানুষকে মেরে ফেলছে, কোপাইছে, তো এইটা কি এই স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে পড়ে নেই? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় আছেন? উনি কি ঘুমাইছেন? উনি কি শীতনিদ্রায় আছেন? ভাই এখন তো গ্রীষ্মকাল, শীতনিদ্রা থাকার কথা না। হ্যাঁ, এখন ঘামের চোটে ওনার শরীর ইয়ে হওয়া, সারাক্ষণ এসির ভিতরে না থাকলে উনি ঘামের কারণেই জেগে থাকার কথা, অনেক সময় অ্যাটলিস্ট এই নিউজগুলি দেখার কথা, উনি এগুলো দেখতে পারেন না। এগুলো খুব দুঃখজনক এবং খুবই আপত্তিকর, শুধু না এটা অপরাধ পড়ে। আমি তারেক রহমানের জন্য তো আর গালি দিলে আপনি ব্যবস্থা নেবেন, এটা স্বাভাবিক, কিন্তু আরেকজন নাগরিকের জীবন বিপন্ন হয় সেটা আপনি ব্যবস্থা নেবেন না, প্লিজ। মানে আমার মনে হয় যে এইখানে সরকারের কোনো একটা দুর্বলতা আছে জামাতের কারণে, এই জামাতের কারণেই তারা এই কাজটা করতে, মানে কাউকে ধরতে পারছে না, কাউকে ধরলে জামাতের ব্যাপারটা চলে আসবে। তো জামাত এখানে, আমরা যে বলি যে মাঝে মধ্যে অনেকে বলে জামাত একটা ছায়া সরকার, এটি প্রমাণ হয় না যে জামাত একটা ছায়া সরকার? জামাত আসলেই দেশ চালাচ্ছে, এটা তারেক রহমান দেশ চালাচ্ছে না, এটা মনে হয় না? মনে তো হয়। আমি যদি মনে করি, আমার তো কোনো কেউ দোষ দিতে পারবে না আমাকে। ট্রু। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। এবার আমরা একটু ইরান নিয়ে শেষে আপনার কাছ থেকে জানবো, অনেক ইতিবাচক খবর আমাদের সামনে আসছে। তার আগে আমাদের এই যে বাংলা নববর্ষ গেল, আমি একটি ফটো পড়ে আছি, এই নববর্ষে আমরা চাই যে সুন্দরভাবে দেখতে, যদিও ইউনুসের মব আমল পার করে বাংলাদেশের মানুষ আমরা দেখলাম এই নববর্ষে বেশ ভালোভাবেই বেশ শান্তি আনন্দ নিয়ে উৎসব উদযাপন করেছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এই দৃশ্য দেখে। সাইফুল আলম ভাই, এখন যে দৃশ্যটা দেখলেন, এইবার যেরকম মূর্তি ভাঙার যে ব্যক্তিরা যারা মূর্তি ভাঙে, তারা প্রকাশ্যে মূর্তি ভাঙতে পারলো না, বোমাবাজিও করতে পারলো না। যদিও এখন বিএনপি ক্ষমতায়, আমাদের 2001-এর কথা মনে পড়ে, আবার তারা সেই শুরু করে দিতে পারে। যাই হোক, সেটা যতক্ষণ না হয় ততক্ষণ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এইখানে দেখেন তারা এআই দিয়ে এখন মূর্তি ভাঙছে আর কি। এআই দিয়ে হলেও মনের স্বাদ পূরণ করছে, ঠিক আছে, এটা ভালো। এআই দিয়ে তারা সারাক্ষণ মূর্তি কেন? বাংলাদেশ ভেঙে ফেলুক, পাকিস্তানকে বাংলাদেশের অংশ বানিয়ে ফেলুক, এআই দিয়ে যা ইচ্ছা করুক, যেন তারা গায়ে হাতে তুলে না নেয়। কিন্তু আমরা আরেক দৃশ্য দেখলাম যে মব ইউনুসের আমলের যারা এই যে বলে হুতুম পেঁচা হিন্দু ধর্মাবলম্বীদের একজন দেবীর বাহন, এটা করা যাবে না, কিন্তু তারা কিন্তু গাধার পিঠে ইউনুসকে চড়াইলো। নাসিরুদ্দিন হোজ্জার নামে গাধার পিঠে উল্টা কইরা ইউনুসকে চড়াইলো। গাধা হালাল, আরও অনেক প্রাণী তারা ঘোড়া নিয়ে শোডাউন করলো, হাতি, জীবন্ত হাতিকে নিয়ে এসে তারা কষ্ট দিল, ঈদ মেলা থেকে শুরু করে অনেক কিছু তারা করলো। এবার দেখলাম যে ইসলামিস্টরা তারা কিন্তু এই নববর্ষে নানান বাঙালি সংস্কৃতির নামে এবং বিজাতীয় সংস্কৃতি দূর করার জন্য তারা একটা ক্যাম্পেইন চালালো। বিজাতীয় সংস্কৃতি কি? এই যে লেবাস, এটা বাঙালির কবে হইলো? যাই হোক, তারা তাও বিজাতি পরে বিজাতি সংস্কৃতি কি বুঝাইলো আমি জানি না। তো তারা কিন্তু এইবার পয়লা বৈশাখ উদযাপন করলো, এবং তাদের অতীতে ওয়াজ মাহফিল থেকে আমরা বিভিন্ন জিনিস দেখি, যেমন এই যেমন জাহান্নামী যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী।
সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস এখনো ছাত্রলীগের সাদ্দামকে ভুলতে পারেনি। সাদ্দামের মিস্টার প্রেসিডেন্ট ওই যে চশমাটা এখনো সে পড়ছে। আবার এই জাহান্নামী ফতোয়া দেওয়ার পরেও এই ইসলামিস্টরা তারা কিন্তু পাঞ্জাবি পড়লো। শুধু পাঞ্জাবি না সাইফুল আমিন ভাই, নাচছে। আচ্ছা নাচছে ভালো কথা, নিজের বউদেরকে সার্জিসের বউর চেহারা এখন পর্যন্ত কেউ সে দেখতে চায় নাই, মানে বস্তাবন্দি করে রাখা। সে কিন্তু অন্য মেয়েদের মানে নাচ দেখছে, শুধু দেখছে না, তাদের সাথে গিয়ে নাচছেও। সেই ভিডিওটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এই যে হিপোক্রেসি সাইফুল আমিন ভাই, এটা বলবেন যে এই যে নাচার ভিডিওটা আমি একটু পরে দেখাচ্ছি, যে তারা এরকম মানে পুরোপুরি স্ববিরোধী কেন? পয়লা বৈশাখ, এনসিপির এই পোলাপানদের উৎসবে অংশগ্রহণ সব মিলিয়ে আপনি যদি একটু মন্তব্য করতেন সাইফুল আমিন ভাই। পয়লা বৈশাখ সম্পর্কে ইকো হচ্ছে। আমি খুবই দুঃখিত, থ্যাংক ইউ শুরুতে জানানোর জন্য। জি, পয়লা বৈশাখ উদযাপন নিয়ে আমার একটু ভিন্ন অবজারভেশন আছে। আপনি আপনি অনেক উচ্ছ্বসিত যে পয়লা বৈশাখ মানে খুব দুর্দান্তভাবে উদযাপিত হয়েছে। আমি মোটে উচ্ছ্বসিত না। কেন উচ্ছ্বসিত না? পয়লা বৈশাখ যদি শুধুমাত্র হয় হলো পান্তা ভাত খাওয়া, পয়লা বৈশাখ যদি হয় যে আপনার বিকৃত বাঙালি ড্রেস পরে, বা মানে বাঙালিরা যে ড্রেস পরে না সেই ড্রেস পরে যদি আপনি উদযাপন হয়, পয়লা বৈশাখ যদি এমন হয় যে পয়লা বৈশাখ বলতে আমরা যেটা বুঝি সেটা না হয়, এবং জাস্ট ঘোরাঘুরি এই সেই এগুলোই যদি হয়, আমার কাছে পয়লা বৈশাখটা এরকম না। আমার কাছে এবারের পয়লা বৈশাখটা মনে হয়েছে যে কেমন আপনি বললো যে জঙ্গিরা জঙ্গিদের মতো করে উদযাপন করেছে, জামাত জামাতের মতো করে উদযাপন করেছে, বিএনপি বিএনপির মতো করে উদযাপন করেছে, চারুকলা চারুকলার মতো করে উদযাপন করেছে, মঙ্গল শোভাযাত্রা যারা করেছেন তারা তাদের মতো করে উদযাপন করেছে, ছায়ানট তাদের মতো করে উদযাপন করেছে। এখানে কোনো মানে একটা যে বাঙালিয়ানা, যেটাকে মানে কমন বাঙালিয়ানা যে জিনিস, এটা ছিল না। তখন আপনি বলতে পারেন যে বাঙালি 1400 বছর বা 1500 বছর পরে একেবারে সে আদি বাঙালিয়ানা থাকবে, এটা তো কোনো কথা না, থাকবে না। কিন্তু এই বছরের প্রতিপাদ্য যেটাকে বলে, সেটা ওনারা বলতে চাচ্ছেন সরকারিভাবে, যে আকবরকে উদাহরণ দিয়েছে, আকবরীয় সন। বাংলা কিন্তু আকবরীয় সন না, হ্যাঁ। তো কিন্তু বাংলাকে আকবরীয় সন বলে, বা বাংলার এই যে পয়লা বৈশাখে আকবরীয় পয়লা বৈশাখ দেখিয়ে যে উদযাপনটা করার চেষ্টা করছে, আকবরীয় উদযাপনটা কি এটা না? আপনি আকবরীয় উদযাপন যদি দেখেন, সেই সময় কোনো উদযাপনের ব্যাপার, সেখানে হালখাতার ব্যাপার ছিল। তা হালখাতার কোথায় গেল? নতুন খাতা খোলাটা কোথায় গেল? আকবরীয়টা যদি উদযাপন, তারপরে শুধু তাই না, ওখানে ছিল কৃষকের উৎসব। মানে ওই সময় ধান ঘরে ধান আসতো, সো ধান যে নবান্ন ধান আসছে, ধানের থেকে যে পিঠা পুলি এগুলোর উৎসব, সেটা কোথায়? হ্যাঁ, আপনার আমাদের শহরে শত শত যে লাখ লাখ লোক বা হাজার হাজার লোক এই ফ্ল্যাট বন্দি থাকে, হ্যাঁ, একই বিল্ডিং এর মধ্যে বন্দি থাকে, তারা একদিনের জন্য মুক্ত বাতাসে ঘুরে আসছে। আপনাকে যদি এইভাবে দেখেন তাহলে এটা পয়লা বৈশাখ, ঠিক আছে, এইভাবে পয়লা বৈশাখ। কিন্তু পয়লা বৈশাখের যে ঐতিহ্য, যে আপনি যেটাকে পালন করবেন বলছেন, যে আকবরীয় সন, আকবরীয় ক্ষণগণনা, আকবরীয় বৈশাখ, এটা করবেন, সেটা করছেন কোথায়? বাংলাদেশে কোন জায়গায় কৃষকদের নিয়ে উৎসব হয়েছে? ইভেন কৃষি নিয়ে যারা নাচানাচি করে, কৃষি উৎসব করে, কৃষি নিয়ে যারা, তারা কিন্তু কৃষি কার্ড নিয়ে ব্যস্ত ছিল। কৃষকদের যে বড় সাংবাদিক আছে, একজন কৃষক সাংবাদিক যিনি আছেন, তিনি কিন্তু এই তারেক রহমানের ইন্টারভিউ নিতে ব্যস্ত ছিলেন। তিনি কিন্তু এই কৃষি কার্ডের কথা বললেন না, সেখানে তো আইফোনওয়ালা কৃষক দেখতে হয়েছে তারেকের আমলে। না, আমার কথা সেটা, আমার কথা হলো যে যিনি কৃষকদের সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করেন, মানে তিনি দাবি করেন যে তিনি হইলেন গিয়ে এই দুনিয়ার সবচেয়ে বড় কৃষক সাংবাদিক, যে তিনি কি করলেন? তিনি তো বন্দনাতে গেলেন। এবং ওনার টেলিভিশনে ওনার যে রিপোর্ট ছাপা হয়েছে, রিপোর্ট প্রকাশ হয়েছে, রিপোর্টটা একটু দেখেন, ওখানে কি প্রকাশ হয়েছে? ওখানে কি আমাদের পয়লা বৈশাখের কিছু আছে? কিছুই নাই। তো এখন এই জায়গায় যদি আপনি বলেন যে যারা এটাকে ধরেন আকবরীয়টাই আপনি উদযাপন করলেন, সে আকবরীয় মতো করে তো উদযাপন করবেন নাকি? সেটা তো করেন নাই। সেটা আপনি গেছেন কোথায়? রমনার ওখানে যায় পান্তা ভাত খেয়ে আসছেন, ইয়েতে বৈশা, শানকিতে বৈশা, বিভিন্ন ক্লাবে শানকিতে বৈশা আপনার ইলিশ পান্তা ভাত খাইছেন, ঠিক আছে, খাইছেন, এটা শহুরেতে এটা খাবে। কিন্তু আপনি যেই সনের কথা বললেন, আকবরীয় সন, আকবর এটা উদ্ভাবন করেছে, সেটা আপনি আর আপনার অতীতটা ভুলে যেতে চান।
আপনি চান না যে এটা যে আরো আগে থেকে অনেকভাবে অন্যভাবে আসছে, সেটা আপনি চান না। আপনি চান আকবর সাহেব এটাকে নতুন করে উদযাপন করছে, আমরা সেটাকে ফলো করবো। তো আকবর সাহেবেরটাই তো ফলো করলেন না, তাহলে ভাই এটা কি উদযাপন হইলো? আমার মতে এটা একটা আউটিং এর ব্যাপার। আমাদের একদিন ছুটি পাইলে আপনি কালকে ছুটি দিয়ে দেন, যে 5 দিন ছুটি দিয়ে দিলাম, সব বাঙালি যার টাকা পয়সা আছে সে কক্সবাজার চলে যাবে, আর কিছু না হোক বান্দরবান যাবে, ওখানে যাবে, সেখানে যাবে, ঘুরবে। এটা এটা একটা আমাদের অভ্যাস, এখন আমাদের দেশে এটা হয়েছে। এবং আর যারা কিছুই পারবে না, ঢাকা শহরের রাস্তাঘাটে যেখানে ফুড কোর্ট আছে রাস্তাঘাটে, ওখানে জায়গায় খাবার খাবেন। তো এইটা কি উদযাপন হইলো, নাকি এটা জাস্ট আউটিং হলো, রেস্ট হইলো? আমি একটু ইয়ে করে আসলাম, কি বলে, আমার একটা বলে বলে আমার বন্ধুদের সাথে ইয়ে বলে না, আমরা গেট টুগেদার করে আসলাম, এটাই তো হয়েছে। এখানে কোনো আসলে বাঙালিয়ানার কোনো কিছু এখানে ছিল না। আপনি যে বাংলা নববর্ষের যে ইয়েগুলো, উপাদানগুলো, সেই উপাদানগুলো কোনোটাই কি এখানে আপনি পাইছেন? ইলিশ ইলিশ এবং পান্তা ভাত তো আমাদের কোনো কালে বাংলার ইয়ে ছিল না। এটা আস্তে আস্তে এই রমনা বটমূলের ইয়ে ছায়ানটের অনুষ্ঠানের পরে এই রমনার এলাকায় এটা বিক্রি হওয়া শুরু হয়, তখন থেকে এটা হয়েছে। এটা খুব সম্ভবত 80 দশকের দিকে, তার আগে কিন্তু এটা ছিল না। তো আপনি আকবরীয় যে উদযাপন, সেই উদযাপনটা কোথায় রে ভাই? আপনি আকবরের ড্রেস পরে তো উদযাপন করতে পারতেন, তাও তো হয় নাই। ধরেন এটা আমাদের বিজাতীয় ড্রেস, যদি আপনি দেখাইছেন কিছু বিজাতীয় ড্রেস পরে উদযাপন করতেছে, কিন্তু আকবরীয় ড্রেসটা কোথায়? সেটাও তো নাই। সো আসলেই আমরা একটা জগা খিচুড়ি জাতি, আমরা জগা খিচুড়িতে বিশ্বাস করি। আমরা একদিন ছুটি পাইছি, এই জন্য নাচতে কুদতে বাইরে গেছি, বাচ্চা কাচ্চা নিয়ে কুদতে কুদতে আমরা নাচ লাফালাফি করছি। আমরা কখনো সারা মানে ইলিশ মাছ খাওয়ার কোনো ক্ষমতা নাই, আমরা সকালবেলা উঠে ইলিশ মাছ খাওয়ার জন্য, আপনি বিভিন্ন ক্লাবে, হ্যাঁ, ইলিশ মাছ খাওয়া নিয়ে নাচ কাড়াকাড়ি হয়েছে। এটা এটা কি উদযাপন? এটা কি উদযাপন বলে? এটা তো কাড়াকাড়ি কাড়াকাড়ি বলে। তা আপনি এই এই দৃষ্টিভঙ্গি যদি শহুরে মধ্যবিত্তের যে উদযাপনটা, এটা কোনোদিন আমাদের আসলে নববর্ষের উদযাপন না, আমাদের এখানে হয় না আসলে সেভাবে। আগে কিছুটা থাকলো, এখন এবার ডাইভার্সিফিকেশনের নামে যা হয়েছে, যে যেমনি পারছে এনসিবির মতো করে নাচছে, হ্যাঁ, তাও 50-60 জন তারা নাচানাচি করছে, এটা আপনি ফলাও করে প্রকাশ করছেন। আপনি কিন্তু ওখানে অডিয়েন্স যদি দেখা যান, সব কিন্তু ইউটিউবার দেখাইতে হবে। এই ইউটিউবারদের সামনে কিন্তু আপনার এই নুসরাতরা নাচছে, আর কিছু হয় নাই। আর আপনি তো অন্যান্য বিষয়, আপনি যদি ইয়ের কথা বলেন, সারা ঢাকা শহরে উদযাপন বলতে হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া, এই ছাড়া আর কিছু ছিল না। কিন্তু কি প্রোগ্রাম ছিল? একটা পরিশীলিত প্রোগ্রাম ছায়ানটেরটা ছাড়া আর কোনোটা কি ছিল? ছিল না। এটা খুবই যৌক্তিক কথা, জি। আর হতাশার বিষয়, আর এবং এই হিপোক্রেটরা নিজেদের বউ বিয়ে করে বউ লুকিয়ে রাখে এবং অন্যের সাথে নাচানাচি করে। কি আর বলি সাইফুল ভাই, এবার একটু আমরা ইউএসের দিকে তাকাতে চাই। ইরান আমেরিকার যে সংঘাত, সেটা এখন কোন পর্যায়ে রয়েছে? তেলের সংকট, আমাদের অনেকেই অনেক কমেন্ট করছেন, যদি একটু পড়ি দুইটা কমেন্ট। যেমন একজন কমেন্ট করেছেন যে, আসাদ ভাই, গ্রামে গেছি বেড়াতে, 24 ঘন্টার মধ্যে 13 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, তাই চলে এসেছি আবার। আরেকজন বলেছেন, জামাত হলো রাজাকারদের জনক। আচ্ছা, তো এই যে বিদ্যুৎ নাই, তেল নাই, পুলিশকে দেখতে পাচ্ছি নিজের ভ্যান তেল না পেয়ে ঠেলে নিয়ে যেতে, এই ঘটনাগুলো তো মানে সেই বিএনপির খাম্বার যুগ চলে এসেছে অনেকে বলছেন। তারা অজুহাত দিচ্ছে ইরান ইউএসএ যুদ্ধ, তো সেটা তো এখন শান্তর পথে, মাইন তুলে নিচ্ছে ইরান, এরকম দেখতে পাচ্ছি। এই পুরো বিষয়টা আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটু যদি আপনি মন্তব্য করতেন, কি মনে হয় আপনার কাছে? বাংলাদেশ একাই ক্রাইসিসে পড়ে নাই, পুরো সাউথ এশিয়া বা এশিয়াই এই ক্রাইসিসে পড়েছে, যে জ্বালানি ক্রাইসিস। কিন্তু বাংলাদেশের ক্রাইসিসটা হলো অ্যাকিউটটা এই কারণে যে বাংলাদেশের স্টক, মানে আপনি ক্রাইসিস টাইমে আপনার যে স্টকটা থাকে, সেই স্টকটা 2 মাসে থাকার কথা ছিল, তো বাংলাদেশের সেই স্টকটা ছিল না, যে কারণে এই কার্পণ্য করতে হয়েছে। এখন যে সরকার যে যে জ্বালানি রেশনিং করতেছে, এটা করতে হচ্ছে হলো তাদের স্টক ছিল না। এখন যেটা আছে সেটাই তাদের রেশনিং করে চালাইতে হচ্ছে। তো ইরান এর যুদ্ধের কারণে যেটা হয়েছে, সেটা হলো বাংলাদেশের জাহাজগুলোর উপরে ইরান প্রথম দিকে ইরানের একটা ইয়ে ছিল, 6টা দেশের উপরে ইরানের একটা মানে ছাড় ছিল, কিন্তু বাংলাদেশ সেই ছাড়ের সুযোগটা নিতে পারে নাই। 2 নম্বর হলো, রাশিয়া থেকে যখন বাংলাদেশ সারা পৃথিবীকে রাশিয়ার তেল কেনার ব্যাপারে আমেরিকা যে নিষেধাজ্ঞা ছিল, সেটা যখন উইথড্র করলো, বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারে নাই। বাংলাদেশে এই যে সুযোগ নিতে না পারে, এবং এই কারণে বাংলাদেশ স্পট বাইং করতে হয়েছে বিভিন্ন অত্যন্ত কম দামে, অত্যন্ত বেশি দামে
যা কেনার কিনতে হয়েছে। তো একদিকে স্টক কম, একদিকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এটা একটা ক্রাইসিসে পরিণত হয়েছে, সিরিয়াস ক্রাইসিস, অ্যাকিউট ক্রাইসিস। এখন এই অ্যাকিউট ক্রাইসিসটা কিভাবে সামাল দিবে সেটা আমি এখন আমার কাছে ইয়ে নাই। যদিও আপনি বললেন যে হরমুজ প্রণালী, আপনি জানেন যে হরমুজ প্রণালী ওপেন করে দিয়েছে ইরান, বলছে যে কোনো দেশের জাহাজ এখান দিয়ে যেতে পারবে, শুধুমাত্র সামরিক জাহাজ ছাড়া। কিন্তু অপরদিকে কিন্তু আমেরিকা কিন্তু ব্লকেট দিয়ে রাখছে। সো পরিস্থিতিটাকে আসলে কতটুকু কি চেঞ্জ হয়েছে এটা আমি জানি না। আর ধরেন আগামী যদি রওনাও দেয়, সে ধরেন খুলে দেওয়া হলো বাংলাদেশের জাহাজগুলোর, তাও তো 15 দিন পরে এই জাহাজ, আরও তো 15 দিন সময় আমরা আটকে আছি। সো এই সময়ের মধ্যে কিন্তু দেশের ক্রাইসিসটা অনেক অ্যাকিউট হবে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। এটা সরকার বলছে না, সরকার লুকাচ্ছে। সরকার কেন লুকাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু সরকার লুকাচ্ছে, সরকার জানতে দিচ্ছে না। কিন্তু এই জিনিসগুলো লুকালে কি হয়, আপনি একটা জায়গায় যদি মানে বিক্ষোভ স্পার্ক করে, এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়ায় পড়বে। আরেকটা হলো সরকারের যে যে ধরার নামে, কি বলে, মজুদ ধরার নামে যে তারা যে নাটকগুলি করেছে। আপনি জানেন একটা গোয়াল ঘর থেকে 5 লিটার তেল উদ্ধার করতে গেছে পুলিশ। আপনি বলেন তো, যে পুলিশ ওখানে গেছে তাদের 5 লিটার তেল কিন্তু খরচ হয়েছে। এখন ওখানে ওনারা খবর পাইছেন 50,000 লিটার ওখানে ছিল। সো এইগুলো ব্যক্তিগত শত্রুতাও ইয়ে হচ্ছে। এগুলো কিন্তু আমি জানি না, আপনি যদি এদের সাথে কথা বলেন যারা এই জ্বালানি তেলের সংকটে যারা সবচেয়ে বেশি অ্যাকিউরেট, যারা মোটরসাইকেল আরোহী, গাড়ির চালকরা, তারপরে হলো যারা পণ্যবাহী ট্রাক চালায় তারা, যারা বাস চালাচ্ছে তারা, প্রত্যেকে কিন্তু এই সমস্যা মধ্যে, এদের মনের অবস্থা কিন্তু খুব ভয়াবহ। এরা কিন্তু যে কোনো সময় রিয়াক্ট করতে পারে। সরকারের উচিত ইমিডিয়েটলি বেরিয়ে এসে প্রকৃত অবস্থা প্রকাশ করা এবং জনগণকে শান্ত থাকার জন্য চেষ্টা করা। সেটা না করে সরকার যে পথে এগোচ্ছে, এটা আমার মনে হয় না যে সঠিক পথ। যেটা মানুষের কাছ থেকে যখনই তথ্য লুকানো হয়, মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়। মানুষকে যে তথ্যটা দিয়ে দেন, মানুষ হয়তো ক্ষুব্ধ হবে কিন্তু ইয়ে করবে না, রিয়াক্ট করবে না। কিন্তু এই ধরনের যদি লুকিয়ে রাখেন, কিন্তু রিয়াক্ট করতে হবে। রিয়াক্ট করলে কিন্তু এটা ছড়া যাবে। আমি জানি না সরকারের উচিত এই মুহূর্তে, আমাদের পরামর্শ শোনার দরকার নাই, যেটা ইন্টারন্যাশনালি যেটা সব ফলো করে, যে সবসময় কোন সংকট হলে জনগণকে জানায়, এইটা জানানো উচিত। এইটা থেকে কেন সরকার আসলে নতুন আসছে তো 2 মাসের, এরা সাই ফিল করতেছে যে আমাদের সংকটের কথা বললে মানুষ আমাদের কি মনে করে। কিন্তু আপনি তো এর চাইতে বড় কাম করে ফেলছেন। আপনি সারা দুনিয়ার কাছে $2 বিলিয়ন ভিক্ষা চায় বসে আছেন। আপনি এই কর্ম আপনি করতে পারছেন, তাহলে জনগণের কাছে আপনার সংকটের কথা বলতে, বাইরের লোকের কাছে আপনি সংকটের কথা বলতে পারেন, নিজের ঘরের মানুষের কাছে সংকট, এটা তো হলো বউর কাছে না বলে আপনি ইয়ের কাছে বলা আর কি বলে বউর আত্মীয় স্বজন থাকে না, তাদের কাছে সংকটের কথা বলা। তো কিন্তু আপনি বলার দরকার কিন্তু বউর কাছে, কারণ বই কিন্তু রান্না বান্না করবে। আপনার যদি তরকারি না থাকে, কেন না থাকে, বই জানবে যে তরকারি নাই কিভাবে সামাল দিতে হবে। কিন্তু আপনি যখন শাশুড়ি যায় বলেন, অমুকে যায় বলেন, সে কিন্তু সামাল দিতে পারবে না। এখন আমাদের তারেক রহমান তো নিজের দেশের মানুষের কাছে প্রকাশ না করে আমাদের জ্বালানি মন্ত্রী সমস্ত তথ্য, ভুয়া তথ্য দিয়ে যাচ্ছে। আপনি যদি প্র্যাকটিক্যালি জানেন, বহু মানুষ, আমি একটা রিপোর্ট দেখলাম যে একজন আগের দিন বিকালবেলা গিয়েছে, তার সন্তান গিয়েছে, সে লিখছে যে আমার সন্তান যে অবস্থা ছিল, আমার জন্য খুব খারাপ লাগতেছে, কিন্তু আমার কিছু করার নাই। সন্তান আগের দিন বিকালে গেছে, পরের দিন দুপুরে আসছে। সে ওটা একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার এত কষ্ট, কিন্তু আমি আমার সন্তানকে ওখান থেকে বলবো যে চলে আসো, আমি এটা বলতে পারছি না, কারণ এই তেলটা আমাদের দরকার। এই ক্রাইসিস কিন্তু এই পর্যায়ে পৌঁছেছে। আনফর্চুনেট। আমরা সবার মঙ্গল কামনা করি, এটাই আর কি। এবং শেষ প্রশ্ন, সাইফুল ভাই, আপনি ধারণা করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস নামক হিন্দু ধর্মাবলম্বীদের যে নেতা আর কি, তাকে আটক করে রাখা হয়েছে অবৈধভাবে, এবং আমরা দেখতে পাচ্ছি তার অনেকগুলো 8-10টা মামলার ভেতরে একটা মামলার জামিন দেওয়া হয়েছে। এটা জাস্ট নামমাত্র, যে আচ্ছা লোক দেখানো। তো এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীরা বেশ হতাশ হওয়াটাই স্বাভাবিক। একটা নিরপরাধ ব্যক্তিকে এতদিন ধরে ইউনূস সরকার রাখলো, তারা তাকে থ্রেট মনে করেছে, বুঝলাম। বিএনপি এসে তাকে মুক্তি দেওয়ার কথা দিল না। এখন দেখলাম আপনারা এই ছবিটিতে এখানে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ময়মনসিংহে জীবন্ত জ্বালিয়ে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামির জামিন মঞ্জুর। কিন্তু আবার স্বীকারও করেছে যে সেই কাজটা করেছে, তাকে 1 বছরের জামিন দিয়ে দিয়েছে। অপরদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি তো দেওয়া হচ্ছে না। এই যে বৈষম্য করা, এটা কি থামবে না সাইফুল ভাই? না, এটা থামবে না, এটা থামবে না, এটা থামবে না। আমরা অনেকেই ভুল একটা অ্যাসেসমেন্ট করেছে যে বিএনপি ক্ষমতা আসছে, বিএনপি এখন, যেমন আওয়ামী লীগের অনেকেই আমি দেখছি যে বিএনপি ক্ষমতা আসছে, এখন আওয়ামী লীগের রাজনীতি করতে পারে। আমি প্রথম দিন থেকেই বলেছি, আপনার অনুষ্ঠানে বহুবার বলছি যে বিএনপি এই কাজটা করবে না। বিএনপি কখনোই যে যাদেরকে আটক করা হয়েছে, যে কারণে আটক করা হয়েছে, তাদেরকে তারা সহজে ছাড়বে না। এই জন্য সে আসলে অন্যের ঘাড়ে বন্দুক রেখে কিন্তু
এই জিনিসটা চালা যায়। এটা হলো ইউনুসের ঘাড়ে বন্দুক রেখে তারা এইভাবে চলতে যাচ্ছে। তারা চাচ্ছে যে এটা তো ইউনুস করছে, এটা এখন বিচার বিভাগের দায়িত্ব। বিচার বিভাগ এখন একজন লোকের বিরুদ্ধে 10টা মামলা, এটা তো সে ধর চিন্ময় দাসের যে মামলাটা, এই চিন্ময় দাসের এই 10টা 12টা মামলা, যেমন প্রত্যেকটা তো কজ লিস্টে আসতে হবে। অ্যান্ড কজ লিস্টে কবে আসবে আপনি জানেন না তো, হয়তো তখন ডিসিশনই হয়েছে, হয়তো ধরেন যে হাইকোর্ট মনেই করতেছে যে এগুলো জামিন দিয়ে দেওয়া উচিত, মনে করতেছে, কিন্তু এই মামলাগুলো তো একদিনে আসতেছে না। যদি একদিনে সবগুলি মামলা ওনার আসতো তাহলে হয়তো জামিন পেয়ে যেত, কিন্তু সরকার তো এই ব্যাপারে তার কোনো ইনস্ট্রাকশন দিবে না। তারা হয়তো বলছে হ্যাঁ চিন্ময় দাস যদি পান, যদি জামিন পাওয়ার অধিকার রাখেন তিনি জামিন পান, বলে দিছে, কিন্তু ওর বিরুদ্ধে তো ভাই 12টা মামলা করে রাখছেন আপনি। সে এতগুলি মামলা কোথায়? আপনি একটা মামলাতে জামিন পাইতে পারেন, কিন্তু আরো যে 11টা মামলা, সেই 11টা মামলার কি হবে? এই কারণে আটকেছে। আপনি সরকারের এখানে কিন্তু সরকার জিনিসটাকে সিস্টেমের উপরে ছেড়ে, এটা বলে সিস্টেমের উপরে ছেড়ে দিয়ে তারা মজা নিচ্ছে। কারণ দোষ হচ্ছে কি, অ্যারেস্ট করছে কি ইউনুস, আর বলছে যে হাইকোর্ট জামিন দিচ্ছে না, বা হাইকোর্ট জামিন দিচ্ছে, জামিন দেওয়া শুরু করছে, আর 12টা জামিন, আর 12টা ডেট লাগবে। তো এক ডেটে আসছে না, এটা হইতো 12 ডেটে যখন আসবে, তো 12 ডেট মানে 12 সপ্তাহ তো মেনে, 12 সপ্তাহ মানে কয় মাস? 3 মাস, স্ট্রেট ফরওয়ার্ড। তো আপনি 3 মাস মানে আরো 3 মাস, 6 মাস, আপনি চিন্ময়কে আরো অনেক দিন, যদি এক্সিকিউটিভ অর্ডারে তাকে যদি না ছাড়া হয়, চিন্ময় এরকম ঘুরতেই থাকবে। এরকম যাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে তারা কিন্তু এই প্রবলেমে আছে, যে একটা আপনি জামিন পাইলেন, আপনি তো ছাড়া পাচ্ছেন না, কারণ আপনার বিরুদ্ধে আরো অনেকগুলি মামলা, সেই মামলাগুলো সেল করে আসতে হবে। আমি এক একটা মামলা এক এক ডেটে উঠে, আপনার উকিলেরও তো একটা ডেটের ব্যাপার, তার অন্যান্য মামলা আছে। সে কি শুধু চিন্ময় দাসের মামলা করে? সে আরো অনেকের মামলা করে। চিন্ময় দাসের মামলাগুলো, শুধু চিন্ময় দাসের মামলা যদি করতো তাহলে সে হয়তো আজকে একটা ডেট, কালকে আরেকটা ডেট পাওয়ার জন্য, পরশুদিন একটা ডেট পাওয়ার জন্য চেষ্টা করতো। সে করবে না তো, কারণ তার সাথে আরো 50টা মামলা করে, তারপর এটা সম্ভব হয় না। সো চিন্ময় দাসের সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারে মুক্তি না পাইলে এত সহজ না মুক্তি পাওয়া। ভেরি আনফর্চুনেট। দেখা যাক, আমরা আশা করি সব কিছু শান্ত হোক। সাইফুল আলম ভাই আমাদের দীর্ঘ একটা সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছিলেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা লাইভটি শেয়ার করতে পারেন। এখানে আমরা শেষ করে সামনের সপ্তাহে আবার দেখা হবে সাইফুল আলম ভাইয়ের সাথে জানা অজানার 16তম পর্বে। সাইফুল আলম ভাই, আপনার শেষ বক্তব্য দিয়ে শেষ করতে চাই। শেষ বক্তব্য, সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন, যেখানে আছেন, বাংলাদেশে ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। এখনো অবশ্য গভীর রাত হয়নি, তারপরও রাতের শুভেচ্ছা। আর হলো ঘুমাতে যাবেন। আর বাংলাদেশে যারা আছেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট করেছি, আর বাংলাদেশে শুধু আছেন না, বাংলাদেশি যারা আছেন বা যারা বাঙালি আছেন, তারা ইউনুস এবং তার গংকে পৃথিবীর যে কোনো প্রান্তে পাবেন, তাদেরকে একবার জিজ্ঞেস করবেন, তাদেরকে হ্যাকলিং করবেন, তাদেরকে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করবেন যে তারা বাংলাদেশটা কেন ধ্বংস করেছে, কে তাদের এই ইন্ধন, যে এদেরকে জিজ্ঞেস করবেন শুধু। আমি বলছি না তাদের গায়ে হাত তুলতে হবে, এদের কিন্তু হ্যাকলিং এটা বৈধ, আপনি ইচ্ছা করলে হ্যাকলিং, এটা কঠোর প্রশ্ন করা, সবচেয়ে কঠোর প্রশ্ন করা তাকে, এটা করবেন এবং তাদের কাছে জানতে চান যে তারা এটা কি করেছে। এই করে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি, এদেরকে কোণঠাসা করতে পারি, এদেরকে আমরা বলতে পারেন যে নিয়ন্ত্রণ করতে পারি। আর যথারীতি যেটা অনুরোধ করি, গ্রামীণের সকল প্রোডাক্ট বর্জন করবেন। অনেক ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার সাথে ছিলেন, আপনারা থাকেন বলেই আমরা শোগুলো পরিচালনা করতে পারি। আবার দেখা হবে সামনের শুক্রবার বাংলা সময় রাত 10টায়। সে পর্যন্ত ভালো থাকুন।